আমার চ্যানেলে আমি ক্লাস 9 স্টুডেন্টদের আন্তরিক স্বাগত জানাই এবং এটা ভূগোলের একটি ভিডিও। তার আগে বলে রাখি, যারা ভিডিও ভালো লাগছে এবং যারা স্পষ্টভাবে বুঝতে পারছো এবং তাদের পড়াশোনায় উপকারে লাগছে, তারা চ্যানেলটির সঙ্গে থাকতে পারো। চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস এবং এখানে আমি তোমাদেরকে এই ধারণাগুলো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। দেখতে থাকো ভিডিও, ঠিক আছে? আচ্ছা, আজকের বিষয় হচ্ছে আবহাওয়া বিকার। ভূগোলে দেখো একটি চ্যাপ্টার আছে আবহাওয়া বিকার, যেটা অনেকেই বুঝে উঠতে পারে না। সবসময় তাদের মধ্যে একটা ধোঁয়াশা রয়ে যায়, ঠিক আছে? স্পষ্ট করে বুঝতে পারছে না, অনেক কিছু সমস্যা হয়। সেক্ষেত্রে আমি আবহাওয়া বিকারটা স্পষ্ট করে বুঝিয়ে দেবো, যাতে তোমরা এখানে প্রত্যেকটা টার্মস, প্রত্যেকটা বিষয় সুন্দর করে বুঝে নিতে পারো। দেখো, প্রথমে আসি নামের প্রসঙ্গে। আবহাওয়া বিকার, আবহাওয়া নামটি এসছে আবহাওয়া এবং বিকার এই দুটো শব্দ যুক্ত হয়ে, ঠিক আছে? আশা করছি শোনা যাচ্ছে। আবহাওয়া এবং বিকার দুটো শব্দ যুক্ত হয়ে হয়েছে আবহাওয়া বিকার। এবং আবহাওয়া বিকার মানে হচ্ছে বিকৃত হয়ে যাওয়া, ঠিক আছে? ঠিক মতো স্বাভাবিক না থাকাকে বিকার বলে। এবার দেখো, আবহাওয়ার কারণে, যদি আবহাওয়ার কারণে শিলার মধ্যে বিক্রিয়া হয়, আবহাওয়ার বিভিন্ন ধরনের উপাদানের কারণে যদি শিলার মধ্যে বিক্রিয়া হয় এবং শিলার মধ্যে বিক্রিয়ার কারণে শিলা চূর্ণ চূর্ণ হয়, তখন সেই প্রক্রিয়াটিকে আবহাওয়া বিকার বলা হচ্ছে। তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান কি? উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত। তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং মানুষ ও প্রাণীর দ্বারাও যদি দেখা যায় যে কোনো কারণে শিলা চূর্ণ চূর্ণ হচ্ছে, তাহলে সেই চূর্ণ চূর্ণ হওয়ার পদ্ধতিটাকে বলা হয় আবহাওয়া বিকার, ঠিক আছে? মানে শিলার যে পূর্ব অবস্থা সেটা পরিবর্তিত হয়ে একটা ভগ্ন দশা প্রাপ্ত হলো, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এই ভগ্নদশা প্রাপ্ত বা চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে বলে এই প্রক্রিয়ার অপর নাম বিচূর্ণী ভবন, ঠিক আছে? এবার দেখো, আবহাওয়া বিকার তো শিলা চূর্ণ চূর্ণ হলো। এবার চূর্ণ চূর্ণ শিলা যদি সেই স্থানে পড়ে থাকে, সেই অবধি প্রক্রিয়াটার নাম হচ্ছে আবহাওয়া বিকার। যদি তার উপর দিয়ে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি পৃথিবীর যে বহিঃশক্তিগুলো আছে সেগুলো উপরে মানে ক্রিয়া করে, তাহলে কি হবে? ওই চূর্ণ চূর্ণ শিলাখণ্ডগুলো এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে চলে যাবে। তখন সেই প্রক্রিয়াকে, মানে আবহাওয়া বিকারের মাধ্যমে চূর্ণ চূর্ণ হওয়া শিলাখণ্ড যদি এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ীভবন, ঠিক আছে? যদি পর্বতের উপরেই ভাগে যদি শিলার মধ্যে আবহাওয়া বিকার ঘটে, শিলা চূর্ণ চূর্ণ হয় এবং সেই শিলাগুলো চূর্ণ চূর্ণ শিলা কি হয়, নদীর কারণে, বৃষ্টির কারণে, বায়ুর কারণে বা মাধ্যাকর্ষণ শক্তির কারণে উপর থেকে নিচে ধস আকারে নেমে আসে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় নগ্নিভবন। তাহলে নগ্নিভবন কি হচ্ছে? আবহাওয়া বিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস ধস, ওপর থেকে নিচে নেমে আসা। এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে নগ্নিভবন। তাহলে আবহাওয়া হতে হবে মানে শিলা চূর্ণ চূর্ণ হতে হবে, শিলা এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যেতে হবে, প্লাস ওপর থেকে নিচে নেমে আসতে হবে। তাহলে এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে নগ্নিভবন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আবহাওয়া বিকারের প্রক্রিয়াগুলো, কি ধরনের প্রক্রিয়া হয়। আবহাওয়া বিকার যত রকমের হয় তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যান্ত্রিক, একটা রাসায়নিক, একটা জৈব, ঠিক আছে? জৈব আবহাওয়া বিকার। আচ্ছা, যান্ত্রিক আবহাওয়া বিকার, বুঝতেই পারছো যান্ত্রিক কেন নাম দেওয়া হয়েছে। যান্ত্রিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট মানে ধাপ অতিক্রম করেই তবে এই প্রক্রিয়াটা হয়, ঠিক আছে? সেইটা হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকার এবং একটা নির্দিষ্ট স্থানেই অবশ্যই হয়। আচ্ছা, এবার হচ্ছে কি কি আছে যান্ত্রিক আবহাওয়া বিকার। খণ্ডকণা বিস্ফোরণ আছে, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ, ঠিক আছে? এবং এই 4টি প্রক্রিয়া হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া। অবশ্যই এই 4টি প্রক্রিয়া সম্পর্কে বলে দেবো, অনেকেই এই প্রক্রিয়াগুলো মনে রাখতে পারে না বা বুঝতে পারে না, ঠিক আছে? দেখো, কেন শিলা চূর্ণ চূর্ণ হচ্ছে, এই এই 3টে প্রক্রিয়াতেই কিন্তু বলা আছে সমস্ত কিছু। এবার প্রথমে আসি খণ্ডকণা বিস্ফোরণ। খণ্ডকণা বিস্ফোরণ হচ্ছে, যদি প্রথমত বলি, যান্ত্রিক আবহাওয়া বিকার কাজ করে মরু অঞ্চলে এবং মেরু অঞ্চলে, যেখানে উষ্ণতার প্রসর অনেক বেশি থাকে এবং অত্যধিক ঠান্ডা
বা বরফে আচ্ছাদিত কোনো অঞ্চল থাকে এবং দেখা যাচ্ছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই বরফ গলে জল হয়ে যায় কিছুটা, আবার পুনরায় বরফ হয়, এরকম দুটো স্থানে হতে পারে। উষ্ণতার প্রসার কি এখানে বেশি থাকে, সেটা বলতে যেটা বোঝাচ্ছে যেটা হচ্ছে স্বাভাবিক সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে পার্থক্য অনেক বেশি যদি সেখানে থাকে, তাহলে এরম জায়গায় যান্ত্রিক আবহবিকার হয়। যেমন ধরো দিনের বেলা দেখা যাচ্ছে 50 ডিগ্রি টেম্পারেচার এবং রাতের বেলা 4 ডিগ্রি 5 ডিগ্রি বা 8 ডিগ্রি টেম্পারেচার, এতখানি টেম্পারেচারের হেরফের যেখানে হচ্ছে সেখানে কিন্তু যান্ত্রিক আবহবিকার হয়। ঠিক আছে, আসছি প্রক্রিয়াতে খণ্ডকণা বিস্মরণ। খণ্ডকণা বিস্মরণ হচ্ছে যদি দেখা যাচ্ছে যে শীতলতার কারণে কোনো স্থানে হিম মানে হিমমণ্ডল অবস্থান, মানে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অক্ষাংশটাকে, যেটাকে আমরা বলি হিমমণ্ডল, সেইখানে কি হয়, সেখানে অত্যধিক যখন শৈত্যপ্রবাহ হয় আমরা তো দেখি বরফে আচ্ছাদিত হয়ে যায়, কিন্তু যখন শৈত্যপ্রবাহ হয় না বা গ্রীষ্মকাল বিরাজ করে সেই সময় কি হয়, বরফ গলে যায়। ঠিক আছে, বরফ গলে গিয়ে কিছু কিছু অংশে, বেশ কিছু অংশে জলে পরিণত হয়ে যায় এবং এই জল ফাটলের মধ্যে প্রবেশ করে এবং ফাটলের মধ্যে প্রবেশ করার পর তখন আবার যখন শৈত্যপ্রবাহ চলে বা শীতকাল আসে তখন সেখানটা টেম্পারেচার ডাউন হয় এবং বরফে পরিণত হয়ে যায়। তখন সেইখানে আমরা জানি যে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, তাহলে সেই ফাটলের মধ্যে প্রবেশ করা জলের আয়তন বাড়ছে এবং তার কারণে সে কী করছে, দুপাশের যে শিলা রয়েছে তাকে বা পাথর রয়েছে তাকে চাপ দিচ্ছে, পীড়ন করছে। পীড়ন কথাটা কিন্তু আবহবিকারের সঙ্গে খুব যায়। পীড়ন মানে হচ্ছে চাপ সৃষ্টি করা। ঠিক আছে, এইভাবে ক্রমান্বয়ে চাপ সৃষ্টি করতে করতে কি হয়, ওই শিলার মধ্যে ফাটল তৈরি হয় এবং ফাটলের কারণে শিলার মধ্যে দারুণ বা চ্যুতি দেখতে পাওয়া যায়, ফাটল দেখতে পাওয়া যায় এবং শিলা ভেঙে যায়। এই হচ্ছে খণ্ডকণা বিস্ফোরণ। এবার আসি স্বল্পমোচন। যদি দেখা যায় যে মরুভূমিতে, স্বল্পমোচনের অপর নাম হচ্ছে এক্সফোলিয়েশন। ঠিক আছে, এক্সফোলিয়েশন। আচ্ছা, যদি দেখ গম্বুজাকৃতির মানে এইরকম, ঠিক আছে, গম্বুজাকৃতির যদি কোনো শিলাখণ্ড থেকে থাকে, বড় আকারের গম্বুজাকৃতি, তাহলে কি হচ্ছে, সূর্যের তাপ এই উপরিভাগে এসে পড়ছে। আর আমরা জানি যে মরু অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি থাকে দিনের বেলা, তো এইখানে তাপমাত্রা পড়ছে এবং এই উপরিভাগের শিলা প্রসারিত হচ্ছে। ততোধিক মানে ভিতরের শিলা কিন্তু তাপ পাচ্ছে না, প্রসারিতও হচ্ছে না। তাহলে এই যে তাপ ও শিলার উপরিভাগের ওপরই ক্রিয়া করছে, ভেতরের অংশে ক্রিয়া করছে না। তাহলে ওপরের ভাগ কি হচ্ছে, দিনের বেলা প্রসারিত হচ্ছে, রাতের বেলা তাপ কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। আমরা জানি যে মরু অঞ্চলে কি হয় না, উষ্ণতার প্রসার অনেক বেশি হয়, মানে দিনের বেলার তাপের তুলনায় রাতের বেলার তাপ অনেক কম থাকে। এই তাপ কম থাকার জন্য এটা কি হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে ক্রমান্বয়ে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণের ফলে এই গম্বুজাকৃতি শিলার উপরিভাগটা ফাটল ধরে, পীড়ন তৈরি হয়। ঠিক আছে, এবং ফাটল ধরার ফলে এই উপরিভাগ পেঁয়াজের খোলার মতো খুলে পড়ে যায়, তো আবার ভিতরের ভাগটা উন্মুক্ত হয়ে পড়ে। তখন একে বলে এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন। স্বল্প মানে ছাল বা বাকল, যেমন আমরা গাছের ছাল খুলতে দেখি সেরকম শিলারও ছাল খুলে যায়। ঠিক আছে, আচ্ছা, যেমন দেখবে একটা গার্ডার দেখবে তুমি টানবে বাড়বে, টানাটানি করতে করতে এটা ছিঁড়ে যায়। ঠিক আছে, তাহলে কোনো জিনিস যদি আমরা ক্রমান্বয়ে তার স্থিতিস্থাপকতা নষ্ট করে ফেলি, তাকে সমানে পীড়ন করতে থাকি, তাহলে সেটার মধ্যে কিন্তু একটা বিক্রিয়া হয়। ঠিক আছে, এরপরে আসি ক্ষুদ্রকণা বিস্ফোরণ। ক্ষুদ্রকণা বিস্ফোরণটা কি, যদি দেখা যায় শিলার মধ্যে অসমসত্ব খনিজ থাকে। অসমসত্ব খনিজ তোমরা ক্লাস 8-এ পড়েছো। যদি অসমসত্ব খনিজ থাকে তাহলে শিলার মধ্যে এই যে তাপ গ্রহণ আর তাপ বর্জন, মানে প্রসারণ আর সংকোচনের ক্ষমতা বিভিন্ন রকম হয়ে থাকে, কারণ শিলার মধ্যে খনিজ বিভিন্ন রকম আছে। তাহলে কি হয়, এই যে তাপ গ্রহণ করছে মরু অঞ্চলে, তাহলে তাপ গ্রহণ করে শিলা অসম আকারে প্রসারণ সংকোচন হয়। ঠিক আছে, বিষম আকারে সংকোচন প্রসারণ হয়, তখন শিলার মধ্যে অসম ফাটল দেখতে পাওয়া যায়। তাহলে শিলাগুলো কি হয়, ছোট ছোট শিলা, এবং দিনের শেষে যখন বিকেলের দিকে হয় তখন সেগুলো বন্দুকের গুলির মতন ফটফট শব্দ করে ফাটতে থাকে। একে বলে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। ঠিক আছে, এবার আসি প্রস্তরচায়ী খণ্ডীকরণ। প্রস্তরচায়ী খণ্ডীকরণ যদি শিলাগুলো
দেখা যাচ্ছে যদি এরকম থাকে, ঠিক আছে, তখন ওপরের শিলাগুলো কি হয়, ওপরের শিলাগুলো তাপ পায়, নিচের শিলা কিন্তু ততোধিক তাপ পায় না। তখন কি হয়, ওপরের শিলা প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, এরম হতে হতে উপরের শিলার মধ্যে একটা পীড়ন তৈরি হয় এবং উপরের শিলাগুলো ওপরের চাই আকারে খুলে খুলে পড়ে যায়। ঠিক আছে, একে বলে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। ঠিক আছে, আচ্ছা, এবার আসি রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া 4 রকম হয়ে থাকে, যেটা হচ্ছে অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন আর হাইড্রোলিসিস। ঠিক আছে, এবং এই রাসায়নিক প্রক্রিয়া হয় নিরক্ষীয় অঞ্চলে এবং যেখানে অধিক পরিমাণে বৃষ্টি হয় সেই সমস্ত অঞ্চলে, কারণ বৃষ্টির জল যদি শিলার মধ্যে প্রবেশ করে তখনই গিয়ে বিক্রিয়া করে এবং তখন শিলার রূপ চেঞ্জ হয়ে যায়। তোমরা ক্লাস 8-এ পড়েছো যে চুনাপাথর যুক্ত অঞ্চল দিয়ে যদি বৃষ্টির জল প্রবেশ করে তাহলে চুনাপাথর ধুয়ে যায়। ঠিক আছে, বৃষ্টির জলেতে। এবং এই যে অক্সিডেশন মানে জলের মধ্যে জলের সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া হয় তখন সেটা মানে জলের মধ্যে যে অক্সিজেন আছে তার সঙ্গে শিলার বিক্রিয়া হলে অক্সিডেশন, এবং কার্বনেশন হয়, কার্বনের সঙ্গে বিক্রিয়া হলে হাইড্রোনেশন হয়, জলের অণুর সঙ্গে শিলার খনিজের বিক্রিয়া হলে, আচ্ছা, হাইড্রোলিসিস হয় জলের সঙ্গে শিলার খনিজের বিক্রিয়া হলে। ঠিক আছে, হাইড্রোলিসিস হয়, তাহলে শিলার জলের সঙ্গে যে অক্সিজেন আছে তার বিক্রিয়া হলে অক্সিডেশন, কার্বন আছে, কার্বন ডাই অক্সাইড আছে জলের মধ্যে যেটা, তার সঙ্গে বিক্রিয়া হলে কার্বনেশন, তার মানে অক্সিজেন প্লাস শিলার খনিজ, অক্সিজেন প্লাস কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন প্লাস জল, জল, এটা এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে অক্সিজেন, জলের অণু, অক্সিজেন প্লাস জলের অণু, এই খনিজ প্লাস জলের অণু, অণুর সঙ্গে যদি জলের খনিজের সঙ্গে জলের অণুর বিক্রিয়া হলে হাইড্রোলিসিস হয়। ঠিক আছে, তাহলে 4টে প্রক্রিয়া অবশ্যই মনে রাখবে। আচ্ছা, জৈব প্রক্রিয়া প্রাণীর দ্বারা হয়, উদ্ভিদের দ্বারা হয়, কেঁচো যদি মাটি খোঁড়ে বা পেইরি কুকুর, ঠিক আছে, ইঁদুর যে মাটি খোঁড়ে, ঠিক আছে, অনেক প্রাণী আছে যারা মাটি খোঁড়ে, তাদের দ্বারা যখন অভাবিকার হচ্ছে তখন প্রাণীর দ্বারা হচ্ছে। এছাড়া মানুষ কি করে, পাহাড়কে ফাটিয়ে রাস্তা তৈরি করে, এখানেও অভাবিকার হচ্ছে। আচ্ছা, উদ্ভিদের দ্বারা হচ্ছে, উদ্ভিদের দ্বারা কি করে হয়, যদি কোনো পুরনো বাড়ির গাছের দেয়ালে গাছ মানে পুরনো বাড়ির দেয়ালে যদি গাছ হয়ে যায়, অশ্বত্থ গাছ, বট গাছ এরকম হয় আমরা দেখি, তো সেই গাছ কি করে, শেকড় চালিয়ে দেয় দেয়ালে এবং দেয়ালকে ফাটিয়ে দেয়। ঠিক আছে, এইভাবে কিন্তু উদ্ভিদ আবহাওয়া বিকার করে, মানে শিলাকে চূর্ণ চূর্ণ করে, দেয়ালকে ফাটিয়ে দিল, দেয়াল চূর্ণ চূর্ণ হয়ে গেল। আচ্ছা, শিলা যখন চূর্ণ চূর্ণ হয়ে যায় সেই অবস্থা অবধি তারপরে তো ক্ষয়ীভবন কাজ করে, মানে পৃথিবীর উপরিভাগের যে বহিঃশক্তি আছে সেটা কাজ করে এবং শিলা এক স্থান থেকে আরেক স্থানে বাহিত হয়। তারপরে জৈব পদার্থ মিশ্রিত হয়, এরপর মাটি তৈরি হয়। তাহলে চূর্ণ চূর্ণ শিলাকে কিন্তু আমরা বলি রেগোলিথ, মনে রাখবে, চূর্ণ চূর্ণ শিলাকে আমরা রেগোলিথ বলি। আচ্ছা, আবহাবিকারের পুরো আবহাবিকারটা ভালো করে বুঝিয়ে দিলাম। এর যদি বুঝতে না পারো আর একবার দেখে নিও, আর এরপরে আমি মাটি তো কীভাবে তৈরি হয় সেটা বুঝিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, বাই।